আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের যে করোনাকালীন পরিস্থিতি এবং সেই করোনাকালের পরিস্থিতির কারণে বিভিন্ন শিল্প খাতে প্রভাব, বিভিন্ন স্থানে প্রভাব, সেই সাথে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানে। সেই ধারাবাহিকতা আজকে আমরা আমাদের কিছু অতিথি নিয়ে আসছি। বেশ, আজকে আমরা আলোচনা করব গার্মেন্টস খাত নিয়ে। এই পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে অতিথি থাকবেন, বিদগ্ধ অতিথিরা, এবং সেই সাথে আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আমি আছি জয়নুল আবেদিন। শুরুতেই আজকের অনুষ্ঠান শুরু করতে চাই এই বলে যে আসলে আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, মায়ের মুখের ভাষায় যে কথা বলছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে সেই 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, পুরো বিশ্ব জুড়ে আজকের এই দিনটিকে পালন করছে বাঙালির সাথে। সেক্ষেত্রে যে দিনটি যারা আমাদেরকে দিয়েছেন, যে দিনটির জন্য আজকে আমরা বাংলা ভাষায় কথা বলছি, সেই রফিক, সালাম, বরকত, জব্বর, শফিও সহ নাম না জানা অনেকেই যারা তাদের রক্ত রঞ্জিত করেছে রাজপথ এবং আমাদের জন্য বাংলা ভাষা এনে দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করতে চাই আজকের অনুষ্ঠান। দর্শক, বলছিলাম আজকের বিষয়টা রয়েছে আমাদের আজকের গার্মেন্টস খাত, অর্থাৎ আমাদের এই গার্মেন্টস খাত থেকে দেশের রপ্তানি আয়ের 80% আসে। সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান একটি বিষয় আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আলোচনায় যারা যুক্ত হবেন, আমাদের সাথে যুক্ত হবেন ডক্টর কানিজ ফারহানা, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। জনাব ডক্টর কানিজ ফারহানা, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে মহান 21শে ফেব্রুয়ারি। আমি সবার প্রথমেই আমাদের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এই প্রোগ্রাম শুরু করতে চাচ্ছি। So at first I want to introduce myself. This is Dr. Kanis Farhana, Associate Professor, Department of Apparel Engineering, Faculty of Fashion Design and Apparel Engineering, Bangladesh University of Textiles. ধন্যবাদ, থ্যাঙ্কস, ধন্যবাদ। সেক্ষেত্রে আমাদের সঙ্গে থাকবেন, প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। আমাদের সাথে যুক্ত আছেন ইঞ্জিনিয়ার সেলিম রেজা, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেনারেশন নেক্সট ফ্যাশন। গৌরব উজ্জ্বল বা মহান এই ভাষা দিবসে আপনাকে স্বাগত জনাব ইঞ্জিনিয়ার সেলিম রাজা। আসসালামু আলাইকুম, আপনাদেরও স্বাগত দর্শক চ্যানেলের দর্শকদের আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। এবং প্রথমেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই সমস্ত শহীদদের যারা আন্তর্জাতিক ভাষা বাংলা ভাষার জন্য নিজের তাজা রক্ত দিয়ে রঞ্জিত করেছিল রাজপথ। সেই সালাম, বরকত, রফিক, জব্বার, শফি সহ নাম না অনেক অনেকেই, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকে করোনাকালে বাংলাদেশের চ্যানেলের শেষ প্রোগ্রাম। ধন্যবাদ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার সেলিম রাজা। আমাদের সঙ্গে আছেন ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, হ্যামস গ্রুপ। জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুর রহমান, আপনাকেও স্বাগত আজকের এই মহান ভাষা দিবসের এই অনুষ্ঠান। অভিনন্দন আপনাদেরকেও। আমি প্রথমেই বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি মহান ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে, আমাদের সেই সব শহীদানদের, যারা আমাদেরকে শুধু মাতৃভাষাই নয়, বাংলা ভাষার মাধ্যমে সারা পৃথিবীতে এটি একটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও এখন পরিগণিত হচ্ছে। সেই সব বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন, প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আসবো। দর্শক, বলছিলাম আসলে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাত এই গার্মেন্টস শিল্প, সেই শিল্প নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সাথে বিদগ্ধ অতিথিরা আমাদেরকে জানাবে, আমরাও তাদের কথার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের গার্মেন্টস শিল্পের বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থা। আমাদের সাথে যেহেতু যুক্ত আছেন ডক্টর কানিজ ফারহানা, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, প্রথমে তার কাছে যেতে চাই। জনাব ডক্টর কানিজ ফারহানা, প্রশ্ন একটাই, করোনাকালীন সময়টাতে আমরা বিশ্ব জুড়ে এই করোনা, বিশ্বব্যাপী যে করোনার থাবা, সেই থাবার কারণে স্থবির হয়ে পড়েছে দেশের বিভিন্ন দেশের অর্থনীতি, আমরাও পিছিয়ে নেই। সেই ক্ষেত্রে আমাদের এই করোনাকালীন সময়ের সাথে আমাদের টেক্সটাইল সেক্টরে অর্থাৎ গার্মেন্টস সেক্টরে কি প্রভাব পড়েছে বলে আপনি মনে করেন? প্রথমে ধন্যবাদ আপনাকে আপনার এক সুন্দর একটি প্রশ্নের জন্য। যেহেতু এখন করোনা প্যান্ডেমিক চলতেছে, তো আমাদের দেশে আসলে গার্মেন্টস সেক্টরে ফর দিস করোনা প্যান্ডেমিক, এর অবশ্যই একটা প্রভাব পড়েছে। আওয়ার সেক্টর ইজ অলসো অ্যাফেক্টেড বাই দিস করোনা প্যান্ডেমিক। আমরা ব্র্যাক ইউনিভার্সিটির একটা সার্ভে রিসার্চ থেকে আমি আসলে বলতে চাই যে আমাদের কতখানি প্রভাব পড়েছে।
about $3.16 billion order has been cancelled during this period. That means this corona pandemic, these situations, $3.16 billion order dollar US dollar cancel হয়ে গেছে আমাদের, এবং এই সময় আমাদের about 48% worker, they didn't get salary properly for this, only for these situations, these pandemic situations. And about almost 2.26 million worker affected by this pandemic. এটা একটা সার্ভে রিসার্চ থেকে, ভেরি রিসেন্টলি সার্ভে রিসার্চ থেকে পাওয়া গেছে। তাছাড়া দেখা যাবে যে আমি দেখেছি যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর ডাটা অনুযায়ী, যে ডেটাটা আছে সেই ডেটা অনুযায়ী মার্চ 2020-তে যখন জাস্ট স্টার্টিং দা করোনা প্যান্ডেমিক শুরু হয়েছিল, সেখানে দেখা যাবে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে 20% অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। তবে ইন এপ্রিল ইট ইজ জাস্ট 85% অর্ডার ক্যান্সেলড। ইন মে it is also 62% order cancelled, and after that period, the June, it is 60% order cancelled. That means after May, starting from June, the order cancellation is decreasing, and July also just 1%, August 20%, September 3%, and October 6% order cancelled, according to Bureau of Statistics of Bangladesh. So অবশ্যই দেখা যাচ্ছে যে এইসব স্ট্যাটিস্টিক আমরা অবশ্যই বলতে পারি যে করোনার কালীন সময়টাতে আমাদের গার্মেন্টস সেক্টরটা একটা বিশালভাবে প্রভাবিত হয়েছে, affected like other sectors also, like all others. Now all over the world is affected with this corona pandemic, so as well as our garment sector also affected very much with this coronavirus disease or this corona pandemic situations. Thank you. ধন্যবাদ আপনাকে। সেই সাথে একটু যেতে চাই আমি জনাব মোহাম্মদ সেলিম রেজা, ইঞ্জিনিয়ার সেলিম রেজার কাছে, যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা জেনারেশন নেক্সট ফ্যাশনের। জনাব সেলিম রেজা, উনি বলছিলেন 48% ওয়ার্কার ডিডন্ট গেট স্যালারি। তার মানে এই যে 48, যদি বলি 40 লাখ শ্রমিক গার্মেন্টস সেক্টরে কাজ করে এবং 48% স্যালারি পাননি, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে আমরা একটা এন্টায়ার ওয়ার্ল্ডে একটা প্যান্ডামিক সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি, যেখানে পুরো বিশ্বের ট্রান্সফরমেশন হচ্ছে এবং রিফর্মিং হচ্ছে। তো এই অবস্থায় সবকিছুর মধ্যেই যে প্রভাব, করোনার প্রভাব, সেটা থেকে কিন্তু আমাদের গার্মেন্টস ট্রেড বা গার্মেন্টস শিল্প কিন্তু বাইরে নয়। এখন আপনি যে কোশ্চেনটা করেছেন, হ্যাঁ, এটা প্রাথমিক অবস্থায় ছিল যখন 2020 সালের মার্চ মাসে 26 তারিখ থেকে লকডাউন শুরু হয় আমাদের দেশে। তখন এই 1-1.5 মাসের মধ্যে একের পর এক অর্ডার ক্যান্সেল হতে থাকে। এই ধারাবাহিকভাবে অর্ডার যখন ক্যান্সেল হয়, ফ্যাক্টরিগুলোতে যখন কাজ থাকে না, তখন বাধ্য হয়ে লে অফ ঘোষণা করতে হয়, শ্রমিক ছাঁটাই করতে হয়। এটা একটা ব্যবসার একটা প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। এটা 48% পরিসংখ্যান তখন হইলেও, কিন্তু বাস্তবে 2 মাস, 3 মাস, 4 মাস পরে, অর্থাৎ জুলাই অগাস্টের দিকে, আবার যখন লকডাউন গুলো ওপেন হইতে থাকে, বিশেষ করে আমাদের যে বাজার ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়া, এই বাজারগুলোতে যখন লকডাউন ওপেন হতে থাকে, তখন কিন্তু আবার এগুলো আস্তে আস্তে আবার অর্ডার আসতে শুরু করে, এবং সেইভাবে আমাদের আবার নতুন করে শ্রমিকদের দরকার হয়। তারপর পরিশেষে আমি বলবো যে এখন 10 to 15% ওয়ার্কার তারা হয়তো চাকরি পায় না। এখন এই জায়গাটা একটা বিষয় আছে, সেটা হলো এই করোনার কারণে 2 ধরনের প্রভাব পড়ছে, একটা ভালো, একটা খারাপ। খারাপ যেহেতু অনেকের চাকরি নাই, অনেকে বেকার, এটা একটা খারাপ, এবং ওয়ার্ল্ড ওয়াইড কনজাম্পশন কমে গেছে। কিন্তু ভালো একটা বিষয় আছে, সেটা হলো যে এখানে অল্প লোক দিয়ে স্বল্প ব্যয়ে কিভাবে একটা কোম্পানি চালানো যায়, এইটা কিন্তু আমাদের দেশের মালিক, শ্রমিক সবাই মিলে রপ্ত করতে পেরেছে। এবং হাইজেনিক ওয়েতে ডিস্টেন্স মেনটেন করে কিভাবে কাজ করা যায় এবং কাজের পরিধি কিভাবে বাড়ানো যায়, এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, এই বিষয়টা কিন্তু আমাদের এখানে আমাদের এই প্রভাবটাও কিন্তু পড়েছে। এটা একটা ভালো দিক, খারাপ দিকের সাথে সাথে। সো পরিশেষে আমি বলবো যে 10 to 15% লোক হয়তো চাকরি হারিয়েছে, এবং সেটার জন্য তো গভর্নমেন্ট কিছু প্রণোদনা দিচ্ছে, আমাদের অনেক বায়াররাও কিন্তু কিছু প্রণোদনা আমাদের
শ্রমিক ভাই বোনদেরকে একটু দিয়েছে অলরেডি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই আমাদের ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক হ্যামস গ্রুপ, জনাব ইঞ্জিনিয়ার শফিকুর রহমান। প্রশ্ন একটাই, যেহেতু এটার সাথে রিলেটেড, বলা হচ্ছিল 48% পায়নি করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে প্রথম দিকে, বর্তমানে 10 to 15% পাচ্ছে, অর্থাৎ বেকার রয়েছেন শ্রমিকরা। সেই ক্ষেত্রে সরকার একটা 5,000 কোটি টাকার একটা প্রণোদনার ঘোষণা দিয়েছিলেন করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে, সেই শ্রমিকের বেতন থেকে শুরু করে সবকিছু। এইটি কতটুকু কার্যকর হয়েছে বা প্রণোদনাটা আপনারা পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকেন সেটাকে আপনাদের ব্যবহারটা কিভাবে করেছেন? ধন্যবাদ আপনাকে। বিজ্ঞ আলোচক ইতিমধ্যেই করোনার প্রভাব নিয়েও কথা বলেছেন। ডক্টর কানিজ সঠিকই বলেছেন যে প্রথম দিকে আসলেই করোনার প্রভাব মারাত্মকভাবে আমাদের গার্মেন্টস সেক্টরকে প্রভাবিত করেছে, বিশেষ করে প্রথম দিকে। এবং ডক্টর কানিজ তার ডাটা থেকে যেটা বললেন যে জুন জুলাই পর্যন্ত আমাদের সেটি নেগেটিভ গ্রোথ, খুব মারাত্মকভাবে নেগেটিভ গ্রোথ ছিল আমাদের। তো পরবর্তীতে সেটি কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসছে ইতিমধ্যে। আর আপনি যে প্রশ্নটি বললেন যে 5,000 কোটি টাকার যে প্রণোদনা, 5,000 কোটি টাকার প্রণোদনার প্রথম দিকে কিন্তু একটা গুজব ছিল যে এটি আসলে প্রণোদনা, যে এটিকে আর দেওয়া লাগবে না হয়তো সরকারের পক্ষ থেকে, কিন্তু আসলে সেটি পরিশোধযোগ্য ঋণ বলা যায়, আমরা এটাকে বলি। কিন্তু তারপরও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এই সেক্টরের গুরুত্ব উপলব্ধি করেই মার্চের 26 তারিখে ফ্যাক্টরিগুলো এবং সারা বাংলাদেশ যখন মানে অলমোস্ট লকডাউনে চলে গেলেন, ঠিক তখনই তিনি সপ্তাহখানেকের মধ্যেই তিনি আমাদেরকে এই প্রণোদনার ঘোষণাটি দেন। এবং আপনি আরো জানবেন যে শুধু এই 5,000 কোটি টাকাই নয়, তিনি রপ্তানির জন্য আরো সব রপ্তানি খাতের জন্য আরো প্রায় 30,000 কোটি টাকার এই প্রণোদনা কিন্তু বিভিন্নভাবে তিনি দিয়েছেন। সেখানে গার্মেন্টস সেক্টরও কিছুটা অংশীদারিত্ব ছিল এবং আমরা সঠিকভাবেই সেটি পেয়েছি। এবং সেই সময় যদি এই করোনা কালের এই দুঃসময়ে যদি এই প্রণোদনা না পাওয়া যেত, তাহলে বাংলাদেশের চিত্র কিন্তু আমার মনে হয় একটু ভিন্ন হয়ে যেত, শুধু গার্মেন্টস সেক্টরই নয়। এবং আমার কাছে মনে হয় সেটি সর্বক্ষেত্রে সেটির প্রভাব পড়তো, যেহেতু বাংলাদেশ রপ্তানির একমাত্র না হলেও 88% আমাদের রপ্তানি খাত থেকে আসে এই গার্মেন্টস সেক্টর থেকে। সো দ্যাট সেটির বিপর্যয় হলে নিশ্চয়ই বাংলাদেশের অর্থনীতি একটা বিরূপ প্রভাব পড়তে পারত। তো সেক্ষেত্রে আসলে যদি আমি বলি, করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে ফেব্রুয়ারি 2020-এর একটা রিপোর্ট দেখছি, সেখানে দেখা যাচ্ছে গাজীপুরে এক বছরে 178টি ছোট মাঝারি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, এতে বেকার হয়েছেন 1 লাখের বেশি শ্রমিক। এই বিষয়টা আসলে এটা আমাদের জন্য কি ধরনের অ্যালার্মিং কিনা? দেখুন, ফ্যাক্টরির সবার কিন্তু সব পেশাতে সব ধরনের সক্ষমতা থাকে না। কিছু কিছু সক্ষমতাহীন ফ্যাক্টরিও কিন্তু থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে 178টি, সেটি আসলে কতটুকু সঠিক সেটি আমি ঠিক বলতে পারবো না। তবে কিছু ফ্যাক্টরি হয়তো বন্ধ হয়ে যেতে পারে তার সক্ষমতার কারণে। আবার এটিও সত্য যে যেসব ফ্যাক্টরিগুলো আসে তারা তাদের এক্সপানশন করেছে এবং নতুন নতুন ফ্যাক্টরিও কিন্তু হচ্ছে। তবে আসার ব্যাপার হচ্ছে নতুন ফ্যাক্টরির সাথে ইনক্লুড করেছেন কেউ এরকম তথ্য আমাদের আছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবে, যেতে চাই ডক্টর কানিজ ফারহানা কাছে, যে প্রশ্নটা এটাই যে আসলে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়া, শ্রমিকরা বেতনের জন্য রাস্তায় নেমে আসা, মানুষের ভোগান্তি হওয়া, এই সব বিষয়গুলো আসলে এই দায়টা কাদের? জনাব ডক্টর কানিজ ফারহানা যদি একটু ছোট্ট করে উত্তরটা দিতেন। থ্যাংক ইউ আপনার সুন্দর একটা প্রশ্নের জন্য। আসলে আমি মনে করতেছি যে এই শ্রমিকদের এই যে প্যান্ডেমিক সিচুয়েশনটা বা বর্তমান পরিস্থিতিটা, আর আপনার প্রশ্নটা আলটিমেট ইনার মিনিংটা হচ্ছে যে হোয়াট উইল বি দ্য ফিউচার ইন আওয়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রি, রাইট? সো আমি মনে করি ইট শুড বি গোয়িং গুড ইন ফিউচার, বিকজ অলদো যদিও অনেকগুলো ফ্যাক্টরি আমাদের অলরেডি ক্লোজড হয়ে গেছে, বাট আফটার দ্যাট, অ্যাপার্ট ফ্রম দিস পার্ট, so also you still have more than 4,000 factories in our country still running. And to support these factories, this apparel industry, so we also have in supply chain, we also have almost 1,461 manufacturing unit.
And among of this unit, we also have 425 yarn manufacturing, 796 fabric production unit, and printing unit is 240. So এটা ছাড়াও আমাদের কিছু ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস, গার্মেন্টস তৈরি করতে গেলে আমাদের কিছু ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস প্রয়োজন হয়। দিস আর র ম্যাটেরিয়ালস এন্ড কিছু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ প্রয়োজন হয়, লাইক স্ট্রিমিংস এন্ড অ্যাক্সেসরিজ। এসব ফ্যাক্টরি আমাদের দেশে অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। আমাদের গার্মেন্টস এর চাহিদা অনুযায়ী, ডিমান্ডস অফ আওয়ার অ্যাপারেল সেক্টর, সো আমাদের অলমোস্ট 63% backward linkages factories are already established in our country. So for this whole supply chain, সো আমি মনে করি যে আমাদের গার্মেন্টস শিল্পটা এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বা এটা নিয়ে আমাদের অরিট হওয়ারও খুব একটা কারণ নেই। কারণ হচ্ছে এত সহজে এতগুলো ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে না, যেহেতু আমাদের গার্মেন্টস সেক্টরটাকে ঘিরে এতগুলো ইন্ডাস্ট্রিজ আমাদের সাপ্লাই চেনেও ইনক্লুডিং অ্যাডেড হয়ে গেছে। সো আমাদের চাকরির বাজারটাও অনেক ওয়ার্কারদের জন্য বা আমাদের যেটাই হোক না কেন, আমার চাকরির বাজারটা আমাদের এক্সপান্ড হয়ে গেছে। তাছাড়া দেখা যাবে যে এর আগে আমার যে দুই সম্মানিত বক্তারা ওনারা বললেন যে গভর্নমেন্ট কিছু ইনসেন্টিভ দিয়েছে অলরেডি। সো এই প্রণোদনাতে প্রায় 11.2 মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশ গভর্নমেন্ট যে আমাদেরকে ইনসেন্টিভটা দিয়েছেন, সেটাও আমাদের এই শিল্পটাকে টিকে রাখার জন্য। সো আমার মনে, অ্যাকর্ডিং টু মাই পারসেপশন, আমি মনে করি না যে আমাদের শিল্প আদালতে ধ্বংস হয়ে যাবে, বা হয়তোবা এই সাময়িক কিছু এই যে করোনা প্যান্ডেমিক, এই সিচুয়েশন থেকে বের হতে কিছুটা সময় লাগবে। আমার প্রশ্নটা যদি সম্পূরক যদি হয়, সেটা এরকম, করোনা প্যান্ডেমিক সিচুয়েশনও আমরা দেখেছি রাস্তায় শ্রমিকরা নামতে। করোনা প্যান্ডেমিকের আগেও আমাদের এই ঘটনাগুলো প্রায় সচরাচর ঘটে, যে কারখানা বন্ধ, শ্রমিকরা তালা মেরে রাস্তায় আন্দোলন করছে। আমার প্রশ্ন ছিল এইসবের কারণটা কি, দায়টা কার আসলে? এটি কি অপরিকল্পিত কারখানা নির্মাণের কারণে, নাকি আসলে কোনো মালিক পক্ষে শ্রমিক পক্ষের মধ্যে একটা ডিফারেন্সের যে একটা তাদের মধ্যে কোনো ধরনের সম্পর্কের ছেদ? এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চেয়েছিলাম। এটা হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন দিস পার্টিস, ওনার এন্ড দ্য ওয়ার্কার্স। তাদের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। দেখা যাবে যে ইনসাইড ফ্যাক্টরিজ গুলো যে রুল গুলো আছে, সেগুলো সঠিকভাবে তারা ইমপ্লিমেন্ট করতে পারতেছে না, বা মেবি দ্য ওয়ার্কার ইজ নট আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস। এটা একটা কারণ হতে পারে। বা আবার ওয়ার্কাররা হতে পারে তারা দে আর নট স্যাটিসফাইড অ্যাকর্ডিং টু দেয়ার জব রেসপন্সিবিলিটিস, দে আর নট স্যাটিসফাইড তার স্যালারি কতটুকু পাচ্ছে বা পাচ্ছে না। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা ওনার এন্ড ওয়ার্কারের ভিতর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আর অনেক সময় হতে পারে যে বাইরের কিছু কারণও এটার মধ্যে ইনক্লুড হতে পারে। আবার আমাদের দেশের দেখা যাবে যে ইন্টারনাল কিছু প্রবলেম থাকতে পারে। দেখা যাবে যে অনেক ফ্যাক্টরি শুধু ওয়ার্কারদের সাথে কন্ট্রাডিকশন করে বন্ধ হয়ে যায় তা না। দেখা যাবে যে আমাদের ন্যাচারাল যে এনার্জিতে গ্যাস সোর্স, দেখা যাবে যে আমরা পর্যাপ্ত পরিমাণে দেখা যাবে যে এটা পাওয়া যাচ্ছে না, সাপ্লাই মানে এনার্জিটা পাচ্ছি না, সেক্ষেত্রে অনেক ফ্যাক্টরি তো আমরা চালু করতে পারি না, সেটা একটা কারণ হতে পারে। প্রতিবন্ধকতার কারণে বন্ধ হয়, সেক্ষেত্রে শ্রমিকরা রাস্তায় নেমে আসে। এই ক্ষেত্রে আসলে উত্তরণের উপায়টা আমি জানতে চাইবো আমাদের সম্মানিত ইঞ্জিনিয়ার সেলিম রেজার কাছে। যেমন সেলিম রেজা বলছিলেন আমাদের গার্মেন্টস শিল্পর ভবিষ্যৎ অনেক ভালো এবং এটা নিয়ে আমরা গর্বও করি, কিন্তু বাংলাদেশ চীনের পরে দ্বিতীয় স্থানে ছিল এই সেক্টরে। 2019-20 যদি একটা তথ্য দেই, নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সহসভাপতি মোহাম্মদ হাতেম খান বলেছিলেন যে সর্বশেষ 2019-20 অর্থ বছরে ভিয়েতনাম অনেকটা সেকেন্ড পজিশনে চলে যায় বাংলাদেশকে ফেলে চীনের পরে। বিষয়টা আসলে কতটুকু সত্য এবং আমরা কি পিছিয়ে যাচ্ছি কিনা? পিছিয়ে যাচ্ছি না, আমি একটু বলি। সেটা হলো যে এই গার্মেন্টস শিল্পের ইতিহাস যদি আপনারা দেখেন লাস্ট 100 বছরে, এই গার্মেন্টস শিল্পটা কিন্তু কখনো একটা জায়গায় স্থায়ী থাকে না। এটা আজ থেকে 60 বছর আগে যেরকম ইউরোপে ছিল, ইউরোপে জার্মানি, ইতালি, পোল্যান্ড এই সমস্ত দেশে ছিল, ধারাবাহিকভাবে এটা কোরিয়া, চায়না, টার্কি এবং তারপরে শ্রীলঙ্কা, এরপরে কিন্তু আমাদের সাবকন্টিনেন্ট এরিয়া, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখন যাচ্ছে শিল্পটা আপনার কম্বোডিয়া, ভিয়েতনাম, ইকুয়েডর, উজবেকিস্তান এই সমস্ত কান্ট্রিতে। এটার পিছনে সবচেয়ে বড় লজিকটা হলো যে সমস্ত দেশের শ্রমিক সস্তা, যে সমস্ত দেশের সরকার এনভায়রনমেন্টাল বিষয়টির মতো ভাবে না,
সেই সমস্ত দেশে কিন্তু এই শিল্পটা ধাবিত হয়। এটা একটা ধারাবাহিকতা। তবে আশার আলো হলো যে এই শিল্পটা কিন্তু আমাদের 40 বছরের অর্জন। যেটা 40 বছরের অর্জন সেটা কিন্তু 40 বছর যাবে না। সেটা যাওয়ার জন্য কিন্তু অনেক সময় লাগবে। আরেকটা বিষয় সেটা হলো যে টোটাল বিশ্বে গার্মেন্টস এর বিজনেস হলো প্রায় 400-450 বিলিয়ন ইউএস ডলার। সেখানে আমরা করি মাত্র 34 বিলিয়ন ইউএস ডলার লাস্ট ফিস্ক্যাল ইয়ার। আর 35.5 বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ভিয়েতনাম, যেটা সেকেন্ড পজিশনে আসছে। অনলি 1 বিলিয়ন সামথিং ডলার আমাদের চেয়ে বেশি। তো ম্যাক্সিমাম বিজনেস এখনো ওয়ার্ল্ডের 34% বিজনেস করে চায়না। সেখানে আমাদের বিজনেস 5.6%, আর ভিয়েতনাম হলো 5.9%। ভিয়েতনাম দ্বিতীয় পর্যায়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ ভিয়েতনাম আমাদের মতো বেসিক প্রোডাক্টগুলো তৈরি করে না। ভিয়েতনাম তৈরি করে ফাংশনাল ফ্যাব্রিক, ভিয়েতনাম তৈরি করে ডাইভার্সিফাইড এবং অ্যাক্টিভ অয়েলগুলো তারা তৈরি করে, যেগুলোর ভ্যালুটা অনেক বেশি। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। আরেকটা কারণ সেটা হলো যে সাপটা এবং টিফা চুক্তি অনুযায়ী 8টা দেশ, বিশ্বে 8টা দেশ তারা অস্ত্র ছাড়া যে কোনো বিষয় শুল্কমুক্ত পায়, যে কোনো প্রোডাক্ট। এই 8টা দেশ টিফা চুক্তির মধ্যে ভিয়েতনাম আছে। সো ভিয়েতনাম, ইউরোপ, আমেরিকা দুই জায়গা থেকে তারা জিএসপি ফ্যাসিলিটি এনজয় করে, যার জন্য তাদের একটা বড় অ্যাডভান্টেজ। দ্বিতীয় অ্যাডভান্টেজটা হলো যে ভিয়েতনামের কৃষ্টি কালচার, আচার আচরণ, খাদ্যাভ্যাস, জীবন ধারণ এগুলোর সাথে চায়না, কোরিয়া এই সমস্ত কান্ট্রির অনেক মিল সাদৃশ্য আছে, যার জন্য ভিয়েতনামে যাওয়ার জন্য চায়না, কোরিয়ার যে সমস্ত উদ্যোক্তা আছে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। সো তাদের কাছাকাছি। এই সমস্ত কারণেই আবার ইনফ্রাস্ট্রাকচারও তাদের ভালো, এবং পোর্ট থেকে তাদের মালামাল পরিবহন করার জন্য কম সময় লাগে আমাদের চাইতে। আমাদের সব মিলে 40 দিন লাগে, সেখানে ভিয়েতনামে লাগে 29 দিন। তো এত কিছু ফ্যাসিলিটি যেখানে আছে, অবশ্যই সেখানে কিন্তু আস্তে আস্তে পোশাক শিল্পটা বৃদ্ধি হবে। সেটার ধারাবাহিকতায় দৃশ্যমান হচ্ছে ভিয়েতনাম সেকেন্ড পজিশনে। তবে আমাদের সাথে ভিয়েতনামের কম্পিটিশন বেশি নাই, কারণ ভিয়েতনাম যে পোশাকগুলো তৈরি করে সেগুলো কিন্তু আপনার ডাইভার্সিফাইড এবং ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলো তৈরি করে। তারা জ্যাকেট, আউটার এগুলো তৈরি করে। আমরা কিন্তু ট্রাউজার, টি শার্ট বা মানে যেটা হচ্ছে কম প্রাইসে সেগুলো তৈরি করি। সো আমি মনে করি না যে ভিয়েতনাম আমাদের কাছে আগায় আছে, বিষয়টা তা না। কারণ আমাদের দেশে আপনি চিন্তা করে দেখেন যে আমাদের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ কোনো কিছুই কিন্তু আমাদের নাই। আমাদের না আছে সুতা, না আছে আমাদের ডাইস কেমিক্যাল, না আছে আমাদের মেশিনারিজ, ধন্যবাদ। আমাদের শুধু আছে শ্রম, সস্তা শ্রম। সো জি, সেই ধন্যবাদ অবস্থায় কিন্তু আপনাকে। আমরা আমি বুঝতে পৃথিবীর পেরেছি মধ্যে জনাব ইঞ্জিনিয়ার সেলিম রেজা, আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতার কারণে হয়তো আমরা কিছুটা পিছিয়ে পড়ছি, হয়তো সামনে এগিয়ে যাব। একটু যেতে চাই জনাব ইঞ্জিনিয়ার শফিকুর রহমানের কাছে। প্রশ্ন ওনার কাছে যদিও ছোট ছোট কয়েকটি প্রশ্ন। আমরা বলছি রপ্তানি খাতে 80% আমরা পোশাক শিল্পের উপর ডিপেন্ড করছি। সেক্ষেত্রে যদি বলা হয় 60% র মেটেরিয়ালস উপর ডিপেন্ড আমরা চীনের উপর। যদি জনাব শফিকুর রহমান যদি একটু জিনিসটা আমাকে ক্লিয়ার করতেন যে আসলে র মেটেরিয়ালস, এই যে গার্মেন্টস শিল্পের র মেটেরিয়ালস গুলো যে আমরা 60% নির্ভরশীল চীনের উপর, এইটা যদি আমরা কভার করতে চাই তাহলে কি করতে হবে? ধন্যবাদ আপনাকে। 60% আমরা চায়না থেকে সেটা নিতাম, বাট ইদানিং কালে সেটি অনেকটা কমে আসছে। আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গুলো সম্পূর্ণভাবে আমাদের বাংলাদেশের যে রপ্তানি খাতের যে কাঁচামাল সেগুলোকে কিছুটা হলেও আমরা আগের থেকে বেশি থেকে যোগান দিতে পারছি। এবং বাংলাদেশের স্পিনিং খাত বিশেষ করে যেটির জন্য আমাদের র ম্যাটেরিয়াল সবচেয়ে বেশি প্রয়োজন, সেই স্পিনিং খাতের কিন্তু আমাদের প্রতিদিনই আমাদের এই সক্ষমতা বেড়ে যাচ্ছে। এবং বিশেষ করে আমাদের যে অ্যাক্সেসরিজ খাত সহ আদার যে ফ্যাব্রিক খাত, বিশেষ করে ডেনিম, একসময় আমাদের ডেনিম আমাদের পুরোটাই চায়না এবং ইন্ডিয়ার উপরে আমাদের ডিপেন্ডেন্ট ছিলাম আমরা, কিন্তু এখন আমাদের অনেকটাই সেই নির্ভরতা কিন্তু আমাদের কমে গেছে। যদি বলি শতাংশ আকারে যদি বলতেন কত শতাংশ আমরা নির্ভরশীল এখন? আমরা এখন যদি নিটে আমরা আমাদের এখানে দুই ধরনের পোশাক আমরা করি, বিশেষ করে নিট এবং ওভেন। আমাদের নিটে অলরেডি আমরা 80% সক্ষমতা কিন্তু আমরা তৈরি করেছি।
আমাদের ওভেনে সেটি এখনো সম্ভব হয় নাই, এবং ওভেনও আমাদের 60% মতো আমরা সক্ষমতা তৈরি হয়েছে ইতিমধ্যে আমাদের। ধন্যবাদ। সেই সাথে একটা প্রশ্ন, আমরা বারবার দেখি শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা বলছি, আমাদের এখানে সস্তা শ্রমিক সেই ক্ষেত্রে এখানকে পোশাক শিল্পে মোটামুটি আমরা বেশ ভালো লাভ করছি। তো সেক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলোর বারবার দাবি থাকে তাদের বেতন কম, তারা জীবন প্রবাহ চালাতে গিয়ে তাদের কষ্ট হয়। সেক্ষেত্রে শ্রমিকের বেতন বৃদ্ধি হলে কি আসলে আমাদের উৎপাদন খরচ বাড়বে কিনা, আর যদি উৎপাদন খরচ বাড়ে সেক্ষেত্রে কারখানা কমবে কিনা, বা বিশ্বের কাছে যে আমরা সস্তা মূল্যে যে পোশাক রপ্তানি করি সেক্ষেত্রে কোনো বাধা হতে পারে কিনা, আপনি কোনটাকে প্রাধান্য দিবেন? শ্রমিকের বেতন, জীবন প্রবাহ, তাদের সুন্দরভাবে চালানো, আবার সেক্ষেত্রে উৎপাদন খরচ বেড়ে গেলে সস্তায় আমরা বিশ্বের মার্কেট হারাবো কিনা, কোন বিষয়টা আসলে প্রাধান্য দেওয়া দরকার? ধন্যবাদ আপনাকে। এটি একটি অ্যাকচুয়ালি ব্যালেন্স জিনিস। আপনাকে মনে রাখতে হবে চিপ লেবার অর্থই কিন্তু কস্ট অফ প্রোডাকশন চিপ না, কিন্তু আমাদের সস্তা শ্রমিক অর্থেই কিন্তু আমার সস্তা উৎপাদন খরচ নয়। আমাদের এখানের মধ্যে যেটি সমস্যা হয়েছে সেটি হচ্ছে যে সস্তায় কিছুটা শ্রমিক যদি হয়েও থাকে, কিন্তু আমাদের এখানে যে প্রোডাক্টিভিটি, সেই প্রোডাক্টিভিটি অনুযায়ী কিন্তু আমাদের যে কস্ট অফ প্রোডাকশনটাকে আমরা মিনিমাইজ করতে পারি না। যার জন্য দেখা যায় যে আজকে চায়নাতে অথবা ভিয়েতনামে যেই শ্রমিক যেই শ্রমের মূল্য পায়, আমরা সেটি দিতে পারছি না। একটি মাত্র কারণ, সে আমাদের প্রোডাক্টিভিটিটা আমাদের কম হচ্ছে, যার জন্য আমাদেরকে ব্যালেন্স করে চলতে হচ্ছে। আর একটি কথা আমি আপনাকে একটু বলি, সেটি বিজ্ঞ আলোচক এখানে বিশেষ করে ডক্টর কানিক বলেছেন, যে আপনি প্রশ্ন করেছিলেন যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তায় শ্রমিকরা তাদের বেতনের জন্য দাঁড়ায়। আমি প্রথমে একটি কথা বলেছি যে এখানে কিন্তু প্রত্যেকটি ফ্যাক্টরি কিন্তু সক্ষমতা কিন্তু বিভিন্ন রকম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেসব ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু মূল স্রোতের ফ্যাক্টরি, মূলধারার ফ্যাক্টরি কিন্তু সবগুলো না। আমি এটা বুঝাতে চাচ্ছি যে তারা কিন্তু সবাই বিজেএমই এবং বিকেএমির মেম্বার নয়, তাদের হয়তো ক্ষুদ্র পুঁজি দিয়ে তারা শুরু করেছিল, কিন্তু আজকের এই প্যান্ডামিক সিচুয়েশন অথবা অর্থনৈতিক যে সারা বিশ্বের যে পোশাকের মূল্য এবং যে পোশাকের চাহিদা, সেই কারণে তারা সেটিকে ঠিক মতো কানেক্ট করতে পারে নাই, দেখে তাদের এই সমস্যা তৈরি হয়েছে। সেক্ষেত্রে একটু যে আপনাকে, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আমি একটু জনাব সেলিম রেজার কাছে যেতে চাই সেই একই প্রশ্ন নিয়ে, যে জনাব সেলিম রেজা, বলা হচ্ছে যে সব কারখানাগুলো সক্ষমতা সমান নয়, তারা কাজ করছেন, কিন্তু আন্তর্জাতিক বিশ্ব বাজারে যখন দেখা যায় যে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে, তখন তো তারা এইটা কাউন্ট করতে পারে না কোনটি তার সক্ষমতা আছে, কোনটি সক্ষমতা নেই, কোনটির অ্যাকর্ড অ্যালায়েন্সের ব্যবস্থা আছে। কিন্তু বিশ্ববাজারে একটা খারাপ ধারণা, বেড কনসেপ্ট তো আমরা পৌঁছাই দিচ্ছি। সেক্ষেত্রে এই যে যাদের সক্ষমতা নেই, সেক্ষেত্রে বিজিএমইএ এ ধরনের যাদের সক্ষমতা নেই, যাদের পরিবেশ নেই, তাদেরকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার জন্য কি কোনো উদ্যোগ আছে কিনা, যদি গার্মেন্টস শিল্প আমাদেরকে বাঁচাতে হয়, বা গার্মেন্টস শিল্পের সুন্দর প্রভাবটা আমরা যদি বিশ্ববাজারে তুলে ধরতে চাই? দেখুন, এখানে আমি বলবো যে এই যে শ্রমিকদের আনরেস্ট বা আন্দোলন, এটার পিছনে 3টা কারণ আছে। একটা কারণ হলো যে শ্রমিক এবং মালিক এদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব এবং দূরত্ব তৈরি হয়েছে। শ্রমিক মনে করে যে আমাদের রক্ত চুষে এরা বড়লোক হয়েছে এবং এরা দামি বাড়ি হাঁকায়। অন দ্য আদার হ্যান্ড, মালিক মনে করে যে আমরা তাদেরকে যা প্রাপ্য তাদের চেয়ে অনেক বেশি দিচ্ছি। তো এই যে একটা দূরত্ব, এই দূরত্বটা একটা বড় কারণ। আর একটা কারণ হলো যে এটা যে শুধু আমাদের ইন্টারনাল বিষয় তা কিন্তু না, এই বিজনেসটা কিন্তু একটা কম্পিটিশনের বিজনেস। যে আপনি দেখুন যে বর্তমানে বার্মা বা মায়ানমার তারা কিন্তু সামরিক যাত্রা সেনাবাহিনী কর্তৃক শাসিত হচ্ছে। যেহেতু সেনাবাহিনী কর্তৃক শাসিত হচ্ছে, ওই দেশে কিন্তু এখন ইউরো আমেরিকান বিজনেসটা থাকবে না। তারা কিন্তু অটোমেটিক ডাইভার্ট করবে হয় পাকিস্তান, নয় বাংলাদেশ, অথবা পাশের ইন্ডিয়া দেশটা। সো এটা কিন্তু একটা রিজন। আবার চায়নার সাথে আমেরিকার একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং ডে বাই ডে এটা বড় হচ্ছে। সেই অ্যাডভান্টেজটা কিন্তু আমরা পাচ্ছি। আপনারা জানেন যে এই করোনাকালীন সময়েও এখানে কিন্তু নিটের বিজনেস গত ফিসক্যাল ইয়ারে যা ছিল তার চেয়ে 1.03% কিন্তু বেড়ে গেছে। তার মানে একটা অ্যাডভান্টেজ পাচ্ছি। তো যেহেতু আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি, আবার আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে, তারা এটা বলবো বৈদেশিক কিছু ষড়যন্ত্র আছে।
তারা ষড়যন্ত্র করে আমাদের কিছু শ্রমিকদেরকে উস্কানি দেয়, এবং এখানে কাজ করে কিছু বৈঠক সংগঠন আছে, শ্রমিক সংগঠন। তাদের রুটি রুজি হইলো যে এই সমস্ত বিভিন্ন এই মালিক এবং শ্রমিকদের মাঝে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, সেই গোলাপানিতে তারা মাছ শিকার করবে। এটা কিন্তু একটা রিজন আছে। আরেকটা বিষয় সেটা হলো যে বহির্বিশ্বে মিডিয়া একটা ফ্যাক্টর, কিছু ইয়েলো জার্নালিজম আছে, হলুদ সাংবাদিকতা আছে, তারা আমাদের এই বাংলাদেশকে নিয়ে একটা নেতিবাচক একটা মিডিয়া, একটা প্রোপাগান্ডা তৈরি করে, যে প্রোপাগান্ডায় তারা দেখায় যে মানে উই কান্ট সেল দ্য ব্লাড, এরকম রক্ত মাখা টি শার্ট নিয়ে তারা রাস্তার মোড়ে যায় এবং তারা দেখায়, বিভিন্ন মিডিয়ায় দেখায়। এটা হলো টোটালি একটা, আমি বলবো যে একটা কিছু ষড়যন্ত্র আর কি, ষড়যন্ত্র করে আমাদেরকে দাঁড়িয়ে রাখার একটা প্রক্রিয়া আর কি। সো এখানে এই তিনটা রিজনেই অ্যাকচুয়ালি এই সমস্যাটা তৈরি হয় আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। সেই সাথে একটু যেতে চাই আমাদের সম্মানিত অধ্যাপক ডক্টর কানিজ ফারহানের কাছে। বিষয়টা হচ্ছে এরকম, বাংলাদেশ ব্যাংকের যে প্রতিবেদন সেটিতে বলা হচ্ছে দেশে পোশাক কারখানার সংখ্যা ছিল একসময় 5,876টি, যা এখন কমে দাঁড়িয়েছে 4,621টিতে। 4 বছরে মোট বন্ধ হয়েছে 1,255টি। যদি এটির রিপোর্ট হচ্ছে 22 ফেব্রুয়ারি 2020। বিষয়টা আসলে কতটুকু সত্য, এবং যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি বলছেন আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল গার্মেন্টস শিল্পের, তাহলে এই যে তথ্য দিয়ে আপনি আমাকে যদি একটু জিনিসটা ক্লিয়ার করতেন। হ্যাঁ, বিষয়টা সত্য যে আমাদের বিভিন্ন কারণে বা বিশেষ করে প্যান্ডেমিকের ক্ষেত্রে আমাদের অনেক গার্মেন্টস অলরেডি ক্লোজড হয়ে গেছে। বাংলাদেশ, আপনি যে কথাটা বললেন যে এতগুলো গার্মেন্টস 1000 সামথিং অলরেডি ক্লোজড। সো তাহলে আমি আসলে বলতে চাচ্ছি যে আমাদের গার্মেন্টস শিল্পটা গত প্রশ্নেও আমি এটা আনসার দিয়েছি যে আমাদের এত তাড়াতাড়ি আমাদের শিল্পটা ধ্বংস হওয়ার পথে না। জাস্ট কিছু গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, যেমন একটু আগেও আমাদের সম্মানিত শফিক ভাই বললেন যে একটা গার্মেন্টস এর এক একটা ফ্যাক্টরি এক নিজস্ব ইয়াতে চলে, তারা হয়তো বন্ধ হয়ে গেছে তাদের বিভিন্ন কারণে, যেমন তাদের অনেক কিছু ইন্টারনাল ইস্যু থাকতে পারে, সেজন্য হয়তো বন্ধ হয়ে গেছে, বা ফ্যাক্টরির প্যান্ডেমিক অনেক কিছুর কারণে হয়তো বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আমি মনে করি যে বন্ধ হয়ে গেলে যে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে, এটার কোনো এটা ওরিড হওয়ার কোনো দরকার নেই। আমি যদি বলি 5 ভাগের 1 অংশ বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা গত 4 বছরে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে গার্মেন্টস? তথ্য অবশ্যই তথ্য আছে, কিন্তু গার্মেন্টস বৃদ্ধি পেয়েছে অলরেডি, তো আপনি বললেন বন্ধ হয়ে গেছে, রাইট? সো আমাদের যে 5,000 ছিল সেটা হয়ে গেছে 4,000। সো এখন তো অলরেডি মাইনাস ডিডাকশনের দিকে। সো আপনি আসলে জানতে চাচ্ছেন কি কেন বন্ধ হয়ে গেছে, নাকি কি বলতে বলতে চাচ্ছিলাম যে এই যে কেন বন্ধ হয়ে যাচ্ছে, প্রথমটা এইটাই। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনি বলেন ভবিষ্যৎ উজ্জ্বল, তাহলে আমাদের এই 4 বছরে আরো বাড়ছে না কেন গার্মেন্টস শিল্প? সেক্ষেত্রে আমাদের ল্যাকিংসটা কোথায়? গার্মেন্টস শিল্প কেন বাড়ছে না, আমি মনে করি যে আমরা যদি এখন বর্তমান যে যুগটা, আমাদের চিন্তা করতে হবে সাস্টেইনেবলের দিকে। গার্মেন্টস শিল্প যেমন এক সাইড, যদি আমি অ্যাজ এ টিচার হিসেবে যদি বলতে চাই, আমাদের গার্মেন্টস শিল্প যেমন আমাদের অর্থনীতিতে বিশাল বড় একটা অবদান রাখতেছে, এবং কিছু কিছু গার্মেন্টস অলরেডি অনেকগুলো গার্মেন্টস ইথিক্যাল সাইডটাকেও খুব গুরুত্বের সাথে রাখতেছেন। আবার কিছু কিছু যেসব গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, আবার অনেক কিছু গার্মেন্টস আছে যারা আমাদের ইথিক্যাল সাইডটা অনেক সময় চিন্তা করতেছেন না, যে জন্য আমাদের পরিবেশের কিছু প্রভাব পড়তেছে। যার ফলে এখন আমাদের যে বর্তমানে যে গার্মেন্টস বাকি যেগুলো ক্লোজড হয়ে গেছে, রিমেইনিং যে গার্মেন্টস গুলো রয়েছে, সেগুলো গার্মেন্টস চেষ্টা করতেছে যে সাস্টেইনেবলের দিকে মুভ করা যায় কিনা। সাস্টেইনেবিলিটি আমরাও মাঝে মাঝে না, আমরা এখন সাস্টেইনেবলের দিকে মুভ করানোর চেষ্টা করতেছি, কারণ সাস্টেইনেবল যদি আমরা মুভ না করি তাহলে আমাদের অস্তিত্ব হয়তো টিকে থাকবে না। সেজন্য দেখা যাচ্ছে যে একটা রিপোর্ট অনুযায়ী গত কিছুদিন আগে না, বেশ 2020 একটা রিপোর্ট, লাস্ট রিপোর্ট একটা আমি দেখেছি যে আমাদের বাংলাদেশে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি যে গ্রিন গার্মেন্টস 91টা গ্রিন গার্মেন্টস আমরা অলরেডি লিড বাই সার্টিফাইড। লিড মিনস লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। তারা আমাদের 91 গার্মেন্টসটাকে গ্রিন ফ্যাক্টরিজ হিসেবে সার্টিফাইড করেছেন। অ্যামং অফ দেম 26 গার্মেন্টস is achieved high certificate by US Green Building Council, এবং ওয়ার্ল্ডের টপ যে 10 গার্মেন্টস রয়েছে গ্রিন গার্মেন্টস বলতে বুঝি আমরা সাস্টেইনেবলিটির দিকে,
সাস্টেনেবল প্রোডাক্ট ইউজ করা বা ওয়েস্টেজ গুলো আবার রিইউজ করা সবকিছু মিলে অ্যামং অফ দ্য টপ 10 ফ্যাক্টরিজ এর মধ্যে বাংলাদেশের 6টা গার্মেন্টস অলরেডি এই স্থানটা দখল করেছে, মানে 10টা গার্মেন্টস এর ভিতর 6টা গার্মেন্টস আমাদের বাংলাদেশের গ্রিন ফ্যাক্টরিজ। সো আমি মনে করি আমাদের যে অন্যান্য এখন রিমেইনিং আদার্স যে গার্মেন্টস গুলো রয়েছে এবং অলরেডি 500টা গার্মেন্টস তারা অ্যাপ্লিকেশন করেছে গ্রিন সার্টিফিকেটের জন্য। তো আমাদের এই যে গ্রিন জিনিসটা সাস্টেনেবিলিটি এটা যদি আমরা চর্চা করতে থাকি, প্র্যাকটিস করতে থাকি, আমি বুঝতে পেরেছি। সেই ক্ষেত্রে একটু যদি বলতে চাই, যদি ছোট্ট করে একটু বলেন যে 2013 সালে 24 এপ্রিল যে রানা প্লাজা ধস, সেখানে পরে আমাদের পোশাক শিল্পে একটু প্রভাব পড়েছিল এবং সেই সাথে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। সেই শর্তগুলো পূরণ করতে না পারার কারণে কেন বন্ধ হয়ে গেছে কিনা যদি একটু বলতেন। কিছু বন্ধ হয়ে গেছে, কিছু কিছু ফ্যাক্টরি তো অবশ্যই বন্ধ হয়ে গেছে, যেমন শফি ভাই বা সেলিম ভাই অলরেডি বললেন যে সব ফ্যাক্টরি রুলস রেগুলেশন সেম না, সব ফ্যাক্টরি সবকিছু মেনটেন করে না, সব ফ্যাক্টরিতে কমপ্লায়েন্স নেই, সব ফ্যাক্টরিতে আপনার হিউম্যান রিসোর্স যে ডিপার্টমেন্টটা তারা মেনটেন করে না, যার ফলে আবার সব ফ্যাক্টরি আমি আসলে আমাদের দর্শক আমি আপনাদের বক্তব্যের মধ্যে দর্শককে জানাতে চাচ্ছিলাম এই জিনিসটা আসলে গার্মেন্ট শিল্প বন্ধ হচ্ছে যে আমাদের যে সংকটের কারণে নয়। যদি বলি বেশিরভাগ অংশ 2014 সালে 2013 সালে যে রানা প্লাজা ধস, সেখানে অ্যাকর্ড অ্যালায়েন্সের যে কমপ্লায়েন্সের কথা বলা হয়েছে সে শর্ত পূরণ করতে না পারার কারণে কিছু কিছু গার্মেন্টস হয়তো বন্ধ হয়ে গেছে, সেটাই যদি জি সেটারও একটা প্রভাব ছিল। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আপনার সাথে, যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে টেক্সটাইল ক্ষেত্রে এবং সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, এখান থেকে হাজার হাজার স্টুডেন্ট বের হচ্ছে, তারা তাদের ভবিষ্যৎটা কেমন দেখছেন? যেহেতু আমাদের গার্মেন্ট শিল্প এখন এই অবস্থায় বর্তমান, যদি সাস্টেইনেবল অবস্থা যদি বলি, তাহলে যদি না বাড়ে গার্মেন্ট সেক্টর, আরো যদি বৃদ্ধি না পায়, তাহলে এই যে আমাদের যে উপযুক্ত যোগ্য যে সন্তানগুলো বেরোচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, তাদের জায়গাগুলো কোথায় হবে? আসলে পড়াশোনা তো একটা জাতির মেরুদণ্ড, রাইট? এডুকেশন ছাড়া তো কোনো জাতি উপরে উঠতে পারে না, বা ইট ইজ নট পসিবল। আমি বলতে চাচ্ছি যে যেহেতু সেক্টর আমাদের টেক্সটাইল সেক্টর, আপনি যেটা বললেন সরকারি এবং বেসরকারি যে ইউনিভার্সিটি থেকে যে স্টুডেন্ট গুলো বের হচ্ছে, তাদের চাকরির বাজার কিরকম, তাদের ফিউচারটা কিরকম, অবশ্যই এখন পর্যন্ত স্টিল নাও আমাদের তাদের জন্য ফিউচারটা বেশ ভালো। কিন্তু এই যেহেতু করোনাকালীন একটা আলোচনা, তো এই মুহূর্তে কিছুটা যদি প্রেশার থাকলে থাকতে পারে, বাট আমি মনে করি যে তারা পাশ করার পরেই যে গার্মেন্টস গুলো স্টিল এক্সিস্টিং আছে তাদের ভালো একটা চাকরির অফার পাবে আশা করি। আর এডুকেশন তো নট লিমিটেড, আপনি টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে বের হয়েছেন, দ্যাট মিনস ডাজন্ট মিন দ্যাট আপনার কিছু টেক্সটাইল সেক্টরে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জব করতে হবে তা না। আর এডুকেশন কিন্তু তা না। আপনি আমাদের টেক্সটাইলে অনেক ছেলেরা, এখন অনেক ছেলেরা দেশের বাইরে চলে যাচ্ছেন, মাস্টার্স করতেছেন, পিএইচডি করতেছেন, বিভিন্ন অনেক ইউনিভার্সিটিতে আমাদের টেক্সটাইলের ছেলে মানে জব করতেছেন, বিভিন্ন বাইং হাউসে জব করতেছেন। So education is a vast thing. It is not confined only limited with textiles. You have to job in your garments industry as well. So আমার যেটা মনে হয় যে তারা পড়াশোনা করুক, তাদের যারা জব পাবে দেশের বাইরে জব পাবে। এবং আমাদের বর্তমানে ছেলেরা দেখা যায় যে টেক্সটাইল থেকে বের হওয়ার পরে ইউনিভার্সিটি বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো অ্যাফিলিয়েটেড কলেজ থেকে বের হওয়ার পরে অনেকেই কিন্তু টেক্সটাইলে জব করছেন না বা এই ধরনের আশা করতেছে না, তারা জব করছে, অনেকে সরকারি চাকরিজীবী মানে সরকারি চাকরি করবেন, বা অনেকে দেশের বাইরে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস নাও দে আর ভেরি interested to do masters outside and PhD, and তারা অনেকেই চিন্তা করতেছে বাইরে যে বড় বড় ইউনিভার্সিটি গুলাতে তারা জব করবে। সো আমার মনে হয় না যে টেক্সটাইল থেকে পাশ করে শুধু টেক্সটাইলে জব করতে হবে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে বলে তাদের চাকরির বাজারটাও ছোট হয়ে আসতেছে। ইট ইজ নট, আমার মনে হয় না এটা খুব এটা কোনো অ্যালার্মিং নয়। ধন্যবাদ আপনাকে। অ্যালার্মিং হতে পারে, তারা চাকরি করতে পারে, তারা অন্য ফিল্ডেও যেতে পারে, রিসার্চ করতে পারে, তারা দেশের বাইরে যেতে পারে, দেশের বাইরে সেটেল হতে পারে, বা অনেক কিছু থাকে। তাদের জন্য পড়াশোনাটা হচ্ছে একটা ভার্স্ট জিনিস। আপনি শুধু এই লেভেলে টেক্সটাইল থেকে পাশ করেই টেক্সটাইলে জব করবেন, এটা তো আসলে আর না। তারপর আমাদের ফ্যাক্টরিতে অনেক স্টিল more than 4,000 industries are existing in our country now. So obviously there is a good opportunity to job there, to join there. ধন্যবাদ ম্যাডাম ডক্টর কানিজ ফারহানা। সে সাথে একটু যেতে চাই জনাব সেলিম রেজার কাছে। প্রশ্ন একটাই, যে সেই প্রশ্নটা হলো আমাদের যে বন্দর ফ্যাসিলিটিস নিয়ে একটা কথা বলেছিলেন, যেখানে ভিয়েতনামে 29 দিন লাগে আর আমাদের এখানে 40 দিন। এই যে দীর্ঘদিনের এই প্রতিবন্ধকতা, দীর্ঘদিনের এই জটিলতা কারণেও মার্কেট হারাচ্ছে বিশ্ববাজার বাংলাদেশের গার্মেন্টস শিল্প। এই সমস্যা থেকে উত্তরণের আসলে বিজিএমই এর পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা?
বন্দরের সক্ষমতা, এখানে একটি স্ট্যাটিস্টিক্যাল ডাটা আপনাকে বলি যে আমাদের দেশে যেরকম একটা পণ্য ইউরোপের বাজারে পৌঁছাতে 40 দিন লাগে, আমি বলছিলাম যে সেখানে ভিয়েতনাম অথবা শ্রীলঙ্কা এদের লাগে হয়েছে 30 দিন, সেখানে চায়নার লাগে 21 দিন, এবং মাত্র 7 দিন লাগে টার্কি বা তুরস্ক কিন্তু তারা এবং লরিতে বা ট্রাকে করে 7 দিনের মধ্যে পণ্য পৌঁছাইতে পারে। এটার মেইন অ্যাডভান্টেজটা হলো যে হয়তো মাদার একটা অর্ডার, সেটা ইউরোপের কোনো বাজার থেকে আমরা অর্ডার পেয়েছি এবং সেগুলো করে দিছি, এবং ওই অর্ডারের মধ্যে আবার হট কেক আছে, মানে কাটতি বেশি। তো তখন তারা চিন্তা করে যে এটা কোন দেশ থেকে দিলে আমি টাইমটা মিট করতে পারবো, কারণ সিজন একটা ফ্যাক্টর। সো ওই সিজনটা মিট করার জন্য তখন কিন্তু নোস অর্ডারটা বা টেল অর্ডারটা কিন্তু আমাদেরকে দেয় না, এই অর্ডারটা কিন্তু তারা টার্কি, সিরিয়া, মিশর অথবা এই আশেপাশের দেশগুলোতে দেয়। এই অ্যাডভান্টেজটা তারা একটা ভৌগোলিকগত অ্যাডভান্টেজ কিন্তু তারা পেয়ে থাকে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আমাদের দেশের সরকার বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু আপনারা জানেন যে বেশ বড় ডিপ সি পোর্ট কিন্তু অলরেডি হচ্ছে, 2টা, সোনাদিয়া, মাতারবাড়ি এবং মংলা। সো এই ডিপ সি পোর্ট গুলা যদি হয়, মাদার ভেসেল যদি ডাইরেক্ট আমাদের যদি ডিপ সি পোর্ট পৌঁছাইতে পারে, ফিডার ভেসেল যদি না লাগে, তখন কিন্তু আমাদের এই সমস্যাটা থাকবে না। কারণ মাদার ভেসেল এসে যখন পৌঁছায় 7 থেকে 10 দিন লাগে ওই ফিডার ভেসেল ওখান থেকে মালগুলো খালাস করতে। এটা কিন্তু একটা বিগ ম্যাটার। এইখানে কিন্তু আমরা হয়তো এই সুযোগটা পাবো 5 থেকে 7 বছর পরে, কারণ এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং অনেক অর্থনৈতিক ব্যাপার জড়িত। আর ভৌগোলিকগত ভাবে তো আমরা আসলে কিছু করতে পারবো না। আরেকটা বিষয় সেটা হলো যে ইনফ্রাস্ট্রাকচার। একটা দেশের, এটা তো একটা কম্পিটিশনের যুগ। আপনি একটা জিনিস দেখেন যে বায়ার আমাকে $2 বা $2.5 দিয়ে একটা টি শার্ট দিবে, এটা হচ্ছে টোটাল গ্লোবালে যে যেখানে সে তার প্রাইস ভালো পাবে, যেখানে সে কোয়ালিটি ভালো পাবে এবং ইন টাইমে ডেলিভারি পাবে, সে কিন্তু সেখানে যাবে। সো এইখানে যদি আমি কম্পিট করতে না পারি, আমি কিন্তু সক্ষমতায় প্রতিযোগিতায় পিছিয়ে থাকবো, এখানে বাইরে কিছু করার নাই। এটা কিন্তু একটা ফ্যাক্ট। তো সেই জায়গায় আমাদের বিজেএমই তো একটা আমাদের গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সংগঠন, বিজেএমের সক্ষমতা অপ্রতুল। এখানে যদি আগে আসতে হয়, এখানে সরকারকে আগে আসতে হবে, তাদেরকে এন্টায়ার বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, আমাদের হাইওয়ে রোড গুলো 8 লেনে করে দিতে হবে। সো আমাদের ট্রাকের জন্য, যে সমস্ত ট্রাকে পণ্য পরিবহন করে, সেই জায়গায় কিন্তু একটা স্পেসিফিক একটা লেন থাকতে হবে, এই লেনে অন্য কোনো গাড়ি চলবে না। এটা যদি আমাদের সরকার করে দিতে পারে। আরেকটা বিষয় এখানে যুক্ত করি, সেটা হলো যে আপনারা জানেন মিরসরাই একটা বড় ইপিজেড হচ্ছে, যে ইপিজেডে অলরেডি বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো সেখানে কিন্তু তারা জমি অধিগ্রহণ করছে, এবং সেটা একবার মিরসরাইয়ের ভিতরে আপনার ডিপ সি পোর্ট তৈরি হচ্ছে। সো এইটা কিন্তু আমাদের জন্য একটা গুড থিংস, এটা একটা বিষয় আর কি। সো আমার মনে হয় যে সরকারের ইচ্ছা, সদিচ্ছার কিন্তু কোনো কমতি নাই। যেমন আমাদের শ্রদ্ধেয় শফিক ভাই উল্লেখ করছে যে এখানে 5,000 কোটি টাকা প্রণোদনা পাইছে আমাদের শ্রমিক ভাইরা, এবং সেটা কিন্তু অলরেডি বিকাশের মাধ্যমে ডাইরেক্ট তাদের কাছে গেছে, এবং 20,000-25,000 কোটি টাকা কিন্তু একটা সফট লোন, এটা প্রণোদনা না। এখানে ভুল একটা বিষয় আমরা আপনারা বলি, সেটা হলো প্রণোদনা। নো, দিস ইজ নট প্রণোদনা, এটা কিন্তু ইনসেন্টিভ না, এটা হলো সফট লোন। অর্থাৎ 9% লোন ফিক্স থাকবে, 4.5% গভর্নমেন্ট দেবে, 4.5% আমাদের উদ্যোক্তা দেবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। তো সেটা কিন্তু অলরেডি আমাদের দেশের উদ্যোক্তারা অলরেডি পেয়ে গেছে। সো গভর্নমেন্টের দিক থেকে কিন্তু গভর্নমেন্ট, যেহেতু এটা 84% ফরেন কারেন্সি আর্ন হয় এবং এটার উপরে পুরো অর্থনৈতিক অবস্থাটা দাঁড়িয়ে আছে, সো এই সেক্টরে গভর্নমেন্ট কিন্তু অপব্যবহার। সো আমার মনে হয় গভর্নমেন্টের দিক থেকে করতেছে, কিন্তু তারা আর সময় লাগবে, আর সময় লাগবে। ধন্যবাদ। সময় লাগবে। যে আপনার অনেকটা মানে একবার যোগ্য একটা দাবি ছিল যে আসলে এইসব বিষয়গুলো, ইনফ্রাস্ট্রাকচার গুলো গড়ে তোলা দরকার নতুন ভাবে, না হলে পরে যেখানে আমরা করা উচিত, একজন মানুষ হিসেবে আমরা বলতে পারি যে দেশের 80% রপ্তানি যেখান থেকে, যে খাত থেকে আসে, সেই খাতকে অবশ্যই আলাদা চোখে দেখা দরকার। একটু যেতে চাই আমাদের জনাব ইঞ্জিনিয়ার শফিকুর রহমানের কাছে, যে প্রশ্ন হলো যে 2021 সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, সেই সুবর্ণ জয়ন্তীতে বিজিএমইর একটি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে রপ্তানি খাতে $50 বিলিয়ন রপ্তানি পোশাক খাতে। সেক্ষেত্রে যদি বলি 2019 অর্থ বছরে 8 মাসে রপ্তানি হয়েছে, আয় হয়েছে $2,184 কোটি $75 লাখ, যা আগের বছর হচ্ছে 5.53 ভাগ কম। তো এখন যে স্বাধীনতা যে সুবর্ণ জয়ন্তীতে আমরা $50 বিলিয়ন একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, বিশেষ করে শিল্প পোশাক খাতে, কতটুকু সফল হতে পারবো বলে আমরা মনে হয় আপনি একজন যে একটা প্রতিষ্ঠানের মালিক হিসেবে? ধন্যবাদ আপনাকে। আসলে এই টার্গেটটি যখন নেওয়া হয়েছিল আজ থেকে 5 বছর আগে,
50 বিলিয়নের টার্গেট কিন্তু নতুন না এবং ইদানিং কালের না, বাট টার্গেট আমাদের সব সময় থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি চেষ্টা করছেন যে বিভিন্নভাবে বাংলাদেশের বিশেষ করে সকল রপ্তানি এবং বিশেষ করে গার্মেন্টস সেক্টরকে কিভাবে আরো বেশি রপ্তানি বাড়ানো যায় সেই জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। 50 বিলিয়ন 2021 সালে এটি আমাদের পক্ষে এখন আর সম্ভব নয়, কারণ পিছনে আমরা অনেক সময় নষ্ট করেছি বিভিন্নভাবে এবং এখন প্যান্ডামিকের কারণে সেটি আরো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আসার কথা হচ্ছে যে বাংলাদেশে 100টি স্পেশাল ইকোনমিক জোন তৈরি হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন প্রায় 30,000 একরের উপরে যেটি তৈরি হচ্ছে আপনার বঙ্গবন্ধু স্পেশাল ইকোনমিক জোন হিসাবে চিটাগংয়ে। তো সেখান এবং আরো অনেকগুলো প্রক্রিয়াধীন আছে। তো যার জন্য আমরা মনে করি যে আগামী দিনে যেই স্পেশাল ইকোনমিক জোন তৈরি হচ্ছে সেগুলো কিন্তু টেক্সটাইল, বেশিরভাগই টেক্সটাইল নির্ভর হচ্ছে এবং আমাদের আগামীতে 50 বিলিয়ন কেও আমরা ছাড়িয়ে যেতে পারবো যদি আমাদের গতি সেভাবে যদি প্রলম্বিত থাকে। এখানে একটি কথা বলে রাখা দরকার যে ইতিমধ্যে আমরা আমাদের হতাশার ওই পরিমাণ কিছু নাই, কারণ ইতিমধ্যে ইঞ্জিনিয়ার সেলিম রাজা একটি কথা বলেছে, আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই, যে এটি আসলে সংখ্যা তথ্যের ভিত্তিতে নয়। সারা পৃথিবীতে প্রায় 500 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হচ্ছে 500 বিলিয়নের মধ্যে, তার মধ্যে মাত্রই আমরা করতেছি 30+, সো দ্যাট এখানে অপুরন্ত একটা সম্ভাবনা তৈরি হয়ে আছে। এবং ইতিমধ্যে জানেন যে কোভিড সিচুয়েশনে চায়নার ব্যাপারে কিছুটা সীমাবদ্ধতা তৈরি হয়েছে বায়ারদের, এবং ইদানিং কালে যে বার্মাতে যে সামরিক শাসন এসেছে সেটির প্রভাব কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করছি। আমাদের পোশাক খাতে আমি ইতিপূর্বে উল্লেখ করছি দুটি ধারার মধ্যে একটি হচ্ছে ওভেন, একটি নেই। ইতিমধ্যে নিটের প্রচুর আমাদের অর্ডার ইতিমধ্যে আমাদের কাছে এসেছে এবং সেটি আমরা বলতে পারি যে আমাদের গত বছরের চেয়ে তো অবশ্যই এবং 2019-এর চেয়েও আমি মনে করি যে সেই অর্ডারের প্রাপ্তিটা অনেক বেশি হচ্ছে এবং সামনে আমরা যতটুকু বুঝতে পারছি সেটি নিশ্চয়ই আমাদের যে 50 বিলিয়ন না হলো আমরা আশা করি 2021-এ যে অর্থ বছর হবে সেই 2021-এর অর্থ বছরে সেটি বৃদ্ধি পাবে বলে আমি মনে করছি। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন। জি, কিছু বলতে চেয়েছিলেন? আমি বলতে চেয়েছি যে আমাদের যে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো যেটি ইঞ্জিনিয়ার সেলিম রাজা কিছুটা আলোকপাত করেছে যে আমরা আসলে কেন আমরা খুব বেশি এই ব্যাপারে সংযোগ করতে পারছি না রপ্তানি খাতে। আপনি জানেন যে আমাদের যে এখানের প্রোডাক্টগুলো অনেকটাই কিন্তু বেসিক প্রোডাক্ট, যদিও ইদানিংকালে কিছু কিছু ফ্যান্সি আইটেম আমরা শুরু করেছি, কিন্তু সেই বেসিক প্রোডাক্ট থেকে আমাকে ফ্যান্সিতে আসতে হলে এবং ডাইভার্সিফাইড প্রোডাক্টে আসতে হলে একটি মাত্র জিনিস হচ্ছে যে আমাদের ডাইভার্সিফাইড প্রোডাক্টের যে র ম্যাটেরিয়াল সেগুলো কিন্তু আমাদেরকে কিন্তু নিজেদের মধ্যে তৈরি করতে হবে। চায়না থেকে এনে কিন্তু আমরা কাজ করলে পারবো না, সেই জন্য সরকারের সর্বোচ্চ সহযোগিতা আমরা মনে করি দরকার। ধন্যবাদ। যদি ডক্টর কানিজ ফারহানের কাছে একটু যেতে চাই ম্যাম, সেটা হলো করোনাকালীন সময়টাতে বিশ্ববিদ্যালয় তো অবশ্যই বন্ধ, সেই ক্ষেত্রে যে পড়ালেখার যে একটা ঘাটতি বা স্টুডেন্টদের সেই ঘাটতিগুলো আসলে পুষিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? যদি বলি অনলাইন ক্লাস হচ্ছে কিনা, অনলাইন ক্লাস হলে সেই পরীক্ষাগুলো হচ্ছে কিনা, যেহেতু একটা স্টুডেন্টের জীবনে একটি বছর অতিবাহিত হয়ে গেছে, এই যে একটা স্টুডেন্টের একটা বছর সেটাকে ফিল আপ করার জন্য আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? আসলে আমাদের ইউনিভার্সিটি তে কিছুদিন একাডেমিক কিছু অ্যাক্টিভিটিস বন্ধ ছিল, বাট আমরা ভেরি রিসেন্ট নট আমরা অলরেডি অগাস্টে অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি, and this semester is almost going to be finished, and in the meantime আমরা অলরেডি আমাদের যে ফাইনাল ইয়ার এক্সাম গুলো বাকি ছিল ওগুলো আমরা নিয়ে ফেলেছি ফেস টু ফেস, নট অনলাইন। আমরা অবশ্যই হেলথ রুল মেনটেন করে ফর দিস প্যান্ডেমিক সিচুয়েশনস। সো আমাদের একাডেমিক অ্যাক্টিভিটিস কয়েক মাসের জন্য কিছুদিনের জন্য বন্ধ ছিল, বাট ইউনিভার্সিটি খোলা ছিল বিভিন্ন কারণে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং এই সেমিস্টারও ক্লাস শেষের দিকে, এবং ইন দ্য মিন টাইম আমাদের ফাইনাল ইয়ার যে এক্সাম গুলো বাকি ছিল সেগুলো আমরা করে ফেলেছি। আমরা প্রজেক্ট ওয়ার্ক গুলো করেছি, স্টুডেন্টদের সাথে
সিটিং করে, বা অবশ্যই মেইনটেইনিং সাম দ্য হেলথ রুল ফর দিস কোভিড ডিজিজ। সো সেক্ষেত্রে তাহলে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে, যদি বলি বিভিন্ন ইউনিভার্সিটি গুলো, তারা তো অনেক পিছিয়ে আছে তাহলে আপনাদের চেয়ে। মেবি, বাট আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। আমাদেরকে মনে হয়েছে যে আমাদের কাজ স্টার্ট করা দরকার। অনলাইনে যে ক্লাসগুলো আপনারা করিয়েছেন, আমরা যতটুকু জানি পাবলিক ইউনিভার্সিটি গুলোতে বিভিন্ন পরিবার থেকে স্টুডেন্টরা আসে যাদের সামর্থ্য কম, সেটা যদি বলি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করা এমবি কিনা, এই বিষয়গুলোর মধ্যে কোনো প্রবলেম পড়েছিল কিনা যে আসলে অনলাইন ক্লাস করতে গিয়ে? আসলে এই স্টুডেন্টরা তো নাও দে আর স্টেইং ইন देयर হোম, সাম মেবি তারা ভিলেজে, কিছু কিছু স্টুডেন্ট আছে যে রুরাল এরিয়াতে থাকে। তারা প্রথমে আমাদের ক্লাস শুরুর প্রথমে কিছু প্রবলেম হয়েছিল, বাট নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক ইন্টারাপশন, নেটওয়ার্কের যে প্রবলেম গুলো, কিছু দুই একটা ক্লাস হয়েছে। পরবর্তীতে আমরা একটু ওভারকাম করার চেষ্টা করেছি, এবং স্টুডেন্টরা নিজ থেকেও, তারা নিজ আগ্রহে এই জিনিসগুলো, তারা খুবই আগ্রহী ছিল ক্লাস করার জন্য। অ্যাকচুয়ালি তাদের আগ্রহের জন্য আমরা এই প্রবলেম গুলোকে ওভারকাম করার চেষ্টা করতেছি। এখন মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এবং 80% এর মোর দেন, আমিও ক্লাস নিচ্ছি অনলাইনে, আমার একটা সাবজেক্ট আছে, তো আমি রেগুলার ক্লাস নিচ্ছি। আমি দেখতে পাই যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস নাও অ্যাটেন্ডিং ইন দ্য ক্লাস নাওএডেজ। সো ভালো আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলতে যদি বলি, শতকরা যদি বলেন 80% বা 85% বা 90% স্টুডেন্ট অ্যাটেন্ড করতে মোস্ট অফ পারছে। দ্য বলতে তো দেখা যাচ্ছে 80% এর উপরেই সাধারণত মোস্ট অফ দ্য বলে। আমরা তো এখন ক্লাস অনলাইনে আছে, তো বাকি 20% যারা ক্লাস করতে পারছেন না, তাদের মানে বাকি 20% they are not attending the class, not like that, they are also attending the class, but দেখা যাবে যে বিভিন্ন নেটওয়ার্কের কারণে ক্লাস করতে করতে অনেক সময় দেখা যায় যে একটা স্টুডেন্ট প্রথমে মানে কানেক্টেড হলো, কিছুক্ষণ পরে সে আবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, বা আমার লাইনটাই দেখা যাবে ক্লাস নিতে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। পরে দেখা যায় যে পরে আবার লিখছে, ম্যাম আমি লাস্ট এই ক্লাসের এই 20 মিনিট অ্যাটেন্ড থাকতে পারিনি, দিস কাইন্ড অফ থিংস। যে তারা একেবারে প্রেজেন্ট থাকতেছে তা না, তারা সবাই প্রেজেন্ট থাকতেছে, বাট এই যে প্রবলেম গুলো, নেটওয়ার্ক ইন্টারাপশন, নেটওয়ার্ক প্রবলেমের জন্য তারা ফুললি থাকতে পারতেছে না, আমি এটাই বলতে চাচ্ছি। তাহলে আমরা কি ধরে নিতে পারি বিষয়টা এরকম যে যে প্যান্ডেমিক সিচুয়েশনে স্টুডেন্টদের কোনো বছর গ্যাপ যায়নি, সেশনে পরে জটে পড়ে নাই, এটা কি ধরে নেব? হ্যাঁ, আমাদের সেশন জটে ঠিক পড়েনি তা না, মানে আমাদের ইউনিভার্সিটিতে আমরা অলরেডি ক্লাস স্টার্ট করে দিয়েছি। কিছু তো কয়েক মাস তো একটু প্রবলেম হবে, বিশেষ করে মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4টা মাস তো আমরা কোনো একাডেমিক কাজ করতে পারি নাই। সো এই 4 মাসের যে একটু প্রভাব তো কিছুটা পড়বে। তো আমরা চেষ্টা করবো, আমাদের ভার্সিটি অথরিটি দে আর ট্রাইং টু ওভারকাম দিস সিচুয়েশনস লেটার, এই প্রবলেমটাকে সলভ করার জন্য পরবর্তীতে। ধন্যবাদ আপনাকে। একটু শেষ প্রশ্ন নিয়ে যাচ্ছি আমি আমাদের ইঞ্জিনিয়ার সেলিম রাজার কাছে, যেটা বলছিলাম, যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ম্যাকেনজি অ্যান্ড কোম্পানির এক প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের নাগাদ রপ্তানিগত পোশাক খাত নিয়ারশোরিং ও অটোমেশনে বিনিয়োগ করতে হবে যদি বাজার ধরতে হয়, কিংবা বাজার যেখানে বাজার তার আশেপাশে কারখানা গড়ে তোলা, এই বিষয়গুলোর কথা বলছেন। তারা বলছেন যে 2025 সালে নিউট্রিশনের দিকে ধাবিত হবে পোশাক বৈশ্বিক সরবরাহ চেইন। আমি সেক্ষেত্রে জানতে চাচ্ছি আমাদের বাংলাদেশ কতটুকু প্রস্তুত, আর যদি অটোমেশনে চলে যায় সেক্ষেত্রে আমাদের যে 40 লাখ শ্রমিক গার্মেন্টসে কাজ করছেন তাদেরও ভবিষ্যৎটা কি? ম্যাকেনজি অ্যান্ড কোম্পানির কথা বলছেন। ম্যাকেনজি অ্যান্ড কোম্পানি বিশ্বের একটা বিখ্যাত কোম্পানি, যারা অ্যাকচুয়ালি ভবিষ্যতে কি হতে পারে না পারে একটা আইডিয়া দেয়। তারা স্ট্যাটিস্টিক্যাল ডাটা নেয়, বিভিন্ন সময় বিভিন্ন তথ্য এটা বেসিস করে তারা একটা ফোকাস করে। তো এখানে আপনার প্রশ্ন 3টা। একটা হলো অটোমেশন। দেখুন, অটোমেশন ব্যাপারটা কিন্তু আসছে এখন ইন্ডাস্ট্রি 4th রেভলিউশন দিকে ধাবিত হচ্ছে, 4th বিপ্লব। সো যেহেতু 4th রেভলিউশনের দিকে যাচ্ছে, তো মেশিন লার্নিং বলে একটা শব্দ আছে, মেশিন লার্নিং। তো এইখানে আপনার এটা যেতে হবে, এটা সময়ের দাবি। একটা প্রবাদ আছে, ইফ উই আর নট এবল টু অ্যাডজাস্ট ইন টাইম, টাইম উইল অ্যাডজাস্ট আস। সো আজকে আপনি দেখেন যে বিশ্বের অনেক বড় কোম্পানি এক সময় ছিল নোকিয়া, অথবা বাজাজ, অথবা আপনার ফুজিকালা, অথবা আপনার ফোর্স। এই কোম্পানিগুলো এত নাম করা ছিল, সেই কোম্পানিগুলো এখন কালের গর্ভে হারিয়ে গেছে, ইতিহাসে বিলীন হয়ে গেছে। রিজনটা কি? মেইন রিজন হলো তারা সময়ের সাথে নিজেদেরকে খাপ খাওয়াতে পারে। সো
আমাদের যে শিল্পটা, এটা একটা গ্লোবাল শিল্প। এই শিল্পে আমাকে টিকে থাকার জন্য অবশ্যই মেশিনের উপর ডিপেন্ড হতে হবে। উই ডিপেন্ড অন মেশিন, নট পিপল, বিকজ পিপল তাদের একটা টায়ার্ডনেস আছে, তাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট সময় দিতে হয়, মেশিনে দিতে হয়। সেকেন্ড থিং হলো যে এখানে 40 লক্ষ লোক চাকরি হারাবে কি হারাবে না সেটা না, তার চেয়ে বড় কথা হলো আমি যদি গ্লোবাল মার্কেটে টিকে থাকতে চাই আমাকে মেশিন লার্নিং এ যেতে হবে, আমাকে অটোমেশনে যেতে হবে। কারণ অটোমেশনের যে কাজের প্রক্রিয়া এবং তাদের কাজের যে কোয়ালিটি সেটা কিন্তু একটা মানুষের মাধ্যমে হয় না। সো অবশ্যই, কারণ আমার পাশের দেশ অথবা আমার যে প্রতিযোগিতা দেশ তারা কিন্তু মেশিন লার্নিং অথবা অটোমেশনে যাচ্ছে, সেখানে আমি যদি না যাই আমি পিছিয়ে থাকবো, আমি তো কালের গর্ভে হারিয়ে যাব। সো এই জায়গায় আমাকে অটোমেশনে যেতে হবে, নাম্বার 1 টিকে থাকার জন্য। নাম্বার 2 হলো যে 40 লক্ষ লোক প্রত্যক্ষভাবে চাকরি করে আর পরোক্ষভাবে চাকরি করছে আরো 60 লক্ষ লোক। বাংলাদেশে এই পোশাক শিল্পের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1 কোটি লোক। সো এইখানে যখন এই মেশিন লার্নিং এর দিকে যাবে কোন লোকের চাকরি নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ এটা একটা প্রোডাক্টিভিটি। একটা সময় আপনি একটা কোশ্চেন করছিলেন ডক্টর কানিস ফাতেমাকে যে 5,500 গার্মেন্টস শিল্প বাংলাদেশে ছিল, সেখানে এখন 4,000 আছে, 1,500 নাই। তো সেক্ষেত্রে আমরা কোন জায়গায় আছি? আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যখন 5,500 শিল্প ছিল তখন বাংলাদেশে এক্সপোর্ট হয়েছে মাত্র 21 বিলিয়ন, আর আমি 4,000 দিয়ে এখন এক্সপোর্ট করি 34 বিলিয়ন। সো কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার কিন্তু কোয়ালিটি। সো আপনি যদি একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের মেশিন লার্নিং আসবে, অটোমেশন আসবে, পাশাপাশি আমার বিকল্প কোনো পথ তৈরি হয়ে যাবে যেখানে মানুষের বিকল্প নাই। যতই মেশিন আসুক, যতই রোবট আসুক, কারণ মনে রাখতে হবে যে বিশ্বের যতগুলো ব্যবসা আছে বা শিল্প আছে তার মধ্যে এই পোশাক শিল্পটা হচ্ছে শ্রমগণ শিল্প। এখানে মানুষের বিকল্প নাই, কিছু বিষয় কোনো রিপ্লেস হবে না, এটা মেশিন দ্বারা হবে না। সো এখানে আমাদের আশঙ্কার কোনো কারণ নাই। আর থার্ড থিংস হইলো যে নিয়ার শোরিং এর কথাটা বলছিলেন। নিয়ার শোরিং হলো যে আমরা যারা কনজিউমারদের আশেপাশে আমাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, এটা হচ্ছে নিয়ার শোরিং। এখন একটা বিষয় আপনাকে ভাবতে হবে, কেন জার্মানি এখন এই বিজনেসে নাই? বিকজ তাদের যে এনভায়রনমেন্টাল যে অবস্থা, পরিবেশগত অবস্থা, অথবা তাদের যে এক্সপেন্ডিচার এবং তাদের যে পপুলেশন, সবকিছু মিলে এই টেক্সটাইল বা গার্মেন্ট শিল্পের সাথে যায় না। কারণ এই টেক্সটাইল বা গার্মেন্ট শিল্প হলো সো পলিউটেড একটা শিল্প। এখানে ডাইং এ প্রচুর পলিউটেড ওয়াটার হয়, যে ওয়াটার পিউরিফাইড করার জন্য প্রচুর এক্সপেন্ডিচার, এখানে মানি ইনভলভ ম্যাটার আছে। সো এটাই কিন্তু ইউরোপে যাবে না, কোনোভাবেই যাবে না। হ্যাঁ, কি হবে যে খুব আপনার লেটেস্ট কিছু ফ্যাশন আছে, যেমন আমি ইতালিতে গিয়ে দেখছি যে একটা শুটের দাম 5 লাখ ইউরো। 5 লাখ ইউরো। সো এটা কে বানাইছে? এটা ইতালি বানাইছে। তাদেরকে বলা হয় কিং অফ দ্য স্টাইল, তাদেরকে বলা হয় কিং অফ দ্য ফ্যাশন। সো এই ধরনের কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ তাদের কাছে থাকবে, কিন্তু যেটা এই যে শ্রমঘন, যেটা বেসিক, এই যে মাস পিপুলের জন্য, এগুলো নিয়ারশোরিং এ দিয়ে কিছু হবে না। এটা আমাদের মতো দেশ, হয় বাংলাদেশ, নয় শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, উজবেকিস্তান, এই সমস্ত দেশ থেকে কিন্তু তাদেরকে কালেক্ট করতে হবে। ধন্যবাদ সেলিম রাজা। আমাদের মনে সময় বেশি নেই। আমি জনাব শফিকুর রহমানের কাছে একটি প্রশ্ন করতে চাই। এই প্রশ্ন দিয়ে হয়তো ওনারই শেষ প্রশ্ন। ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, প্রশ্ন একটাই যে আমরা যে অটোমেশনের কথা বলছি, আমরা অটোমেশনে এখন কি পরিমাণ অটোমেশন হচ্ছে আমাদের গার্মেন্টস শিল্পের মধ্যে, কি পরিমাণ গার্মেন্টস শিল্পগুলোতে অটোমেশন করা হয়েছে? ধন্যবাদ আপনাকে। অটোমেশন ইতিমধ্যে আমাদের এখানে শুরু হয়েছে। গার্মেন্টস সেক্টরে আসলে অটোমেশনের ওইভাবে ব্যাখ্যা আমরা হয়তো ওইভাবে স্পেসিফিকলি বলতে পারবো না, কিন্তু শুরু হয়েছে। সেলিম রাজা যেটি বললেন সেটি সত্য, যে আসলে আমরা তো পিছিয়ে যাব যদি আমরা অটোমেশনের সাথে যদি না থাকি। আগামী দিনে যে অটোমেশন আসছে আমাদের সুইং ক্ষেত্রে, আমাদের ডাইং ক্ষেত্রে, উইভিং এর ক্ষেত্রে, স্পিনিং এর ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গাতে কিন্তু অটোমেশন আমাদের অবিসম্ভাবী, এবং সেটি আমরা আশা করছি বিশেষ করে বাংলাদেশে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আজকে যে গ্রাজুয়েটদেরকে তৈরি করা হচ্ছে তাদের মধ্যে কিন্তু সফট স্কিলটা কিন্তু অনেক বেশি পরিমাণে তৈরি করা হচ্ছে। তাই অটোমেশনের জন্য যে লার্নিং জায়গাটুকু সেটাই তারা ইউনিভার্সিটি থেকে তৈরি হয়ে আসছে, এবং বিশেষ করে
যখন ইন্ডাস্ট্রিতে আসছে, ইন্ডাস্ট্রির যিনি এন্টারপ্রেনিয়ার থাকেন, সেই এন্টারপ্রেনিয়ার নিজ উদ্যোগেই সেই লার্নিং এর ব্যবস্থাটি করে নেন, এবং সেই সাথে বিশেষ করে যারা মেশিন সাপ্লায়ার, যারা কেমিক্যাল, যারা ইন্ডাস্ট্রির আরো যারা অনেকগুলো সাপ্লাই করছেন, তারাই কিন্তু সেই অটোমেশনের কাজটি কিন্তু আমাদেরকে কিন্তু তৈরি করে দিচ্ছে। এবং আশা করি আমরা অচিরেই বাংলাদেশ, যেহেতু ডিজিটাল বাংলাদেশ, গত 12 বছর থেকে বাংলাদেশের যে সাফল্য ডিজিটাল ক্ষেত্রে, ইনশাল্লাহ আরএমজি ক্ষেত্র আমাদের এই সাফল্য কিন্তু আমরা ধরে রাখতে পারবো। ধন্যবাদ আপনাদের সকলকে, অতিথি, সম্মানিত অতিথি যারা আমাদের সাথে আজকে এসেছেন। আমাদের আসলে একেবারেই সময় শেষ, ঘড়ি বলছে টিক টিক করে আসলে আমাদের শেষ করতে হবে। আমাদের সাথে যুক্ত ছিলেন ডক্টর কানিজ ফারহানা, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, জনাব ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, হ্যামস গ্রুপ, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেনারেশন নেক্সট ফ্যাশন। আপনাদের সকলকে চ্যানেলে আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সে সাথে বলতে চাই আসলে গার্মেন্টস শিল্পটা বিশাল বড় একটি খাত। এক ঘন্টার প্রোগ্রামে বা একদিনের প্রোগ্রামে এই গার্মেন্টস শিল্পের সমস্ত খুঁটিনাটি হয়তো আমরা দর্শক আপনাদেরকে তুলে ধরতে পারবো না। হয়তো আজকে যারা অতিথি এসেছেন তারাও আবার কোনো একদিন আমাদের সাথে অতিথি হিসেবে আসবেন, তাদের কাছ থেকে আবার গার্মেন্টস শিল্প খাত, যেহেতু আমাদের দেশের রপ্তানি খাতের 80% সাপোর্ট দিয়ে থাকে এই পোশাক খাত, সেক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটা নিয়ে অনেক বিশাল আকারে আলোচনা, বিশদ আকারে আলোচনা দরকার। আমরা হয়তো বেশি করতে পারিনি। দর্শক এতক্ষণ যারা বিদ্যুৎ অতিথিরা ছিলেন তারা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছে আমাদের গার্মেন্টস শিল্পের বর্তমান অবস্থা এবং সেই সাথে ভবিষ্যতে কি পরিস্থিতি বাংলাদেশ গার্মেন্টস গুলোর। আপনারা নিশ্চয়ই জেনেছেন। যারা অতিথি ছিলেন তাদের সবাইকে আবারও চ্যানেলের সময় অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই। শেষে তার আগেই আবারও 21শে ফেব্রুয়ারি মহান এই শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্মরণ করতে চাই, শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই মাতৃভাষা বাংলা ভাষা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদের সকলকেও চ্যানেলে আজকে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। করোনাকালে বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, দেশের জন্য কাজ করবেন। আল্লাহ হাফিজ।